দেখো, তোমাদের গতকালকের ক্লাসে ভাইয়া তোমাদেরকে দেখাইছিলাম কুয়ার অঙ্ক পর্যন্ত দেখাইছিলাম, এবং মনে রাখবা ভাইয়াদের পরীক্ষায় কুয়ার অঙ্ক থেকে একটা অঙ্ক সৃজনশীল থাকবেই ভাইদের এই চ্যাপ্টারে। আজকে আমরা চ্যাপ্টারের নতুন পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে স্প্রিং। যেমন তোমাদেরকে বলছিলাম বল কয় ধরনের হয়, গতকালকে দেখাইছিলাম বল হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে পরিবর্তনশীল বল, আর একটা হচ্ছে ধ্রুব বল ছিল। এই দুইটা বল মূলত গতকালকে আমরা আলোচনা করছিলাম, একটা হচ্ছে পরিবর্তনশীল বল আর একটা হচ্ছে ধ্রুব বল। তাহলে আজকে আমরা এই দুইটা নিয়ে যে ব্যবহার হয়, মানে দুইটার যে কাজ ভাইয়া, আমরা মূলত এই দুইটা কাজ শিখবো আর কি আজকে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ভাইয়া। সবার আগে যদি তোমাদেরকে আমি একটু বলতে চাই যে এই জিনিসটাতে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে সবার আগে যে হেডলাইনটা দেবো সেটা হচ্ছে স্প্রিং প্রসারণে কৃতকাজ। এটা হচ্ছে আমাদের প্রথম হেডলাইন আজকে, স্প্রিং প্রসারণে কৃতকাজ। তাহলে এই জিনিসটা কি আসলে ভাইয়া? সবার আগে একটু দেখো, স্প্রিং প্রসারণ হচ্ছে আসলে পরিবর্তনশীল বলের একটা ব্যবহার, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের একটা ব্যবহার। পুরো জিনিসটা চিত্র একে একে বুঝাবো, তো অতএব না বুঝলে ভাইয়াকে মাইক কাউন্ট করে বললেন যে বুঝি নেই। ধরো এটা হচ্ছে ভাইয়াদের যে কোনো একটা স্থির অবস্থান, মানে একটা নর্মাল যে কোনো একটা অবস্থান ধরতেছি। এখন এখানে সাপোজ ধরো ভাইয়ের একটা স্প্রিং লাগানো আছে, নর্মাল একটা স্প্রিং লাগানো আছে, স্প্রিং এর মাথার মধ্যে সামনে ধরো যে কোনো একটা ভরের বস্তু লাগানো আছে। তাহলে প্রাথমিক অবস্থায় ভাইয়া স্প্রিংটা যে এভাবে অবস্থান করতেছে, আমরা এটাকে বলতেছি স্প্রিংটা সাম্য অবস্থায় আছে। অর্থাৎ সে একদম সাম্য অবস্থায় অবস্থান করতেছে, তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। ঠিক আছে, ভাইয়ের ক্যামেরা মনে হয় ঘোলা হয়ে গেছে না? আচ্ছা দেখো, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন তুমি কি করলা, এই স্প্রিংটাকে ভাইয়া এই অবস্থা থেকে তুমি এই অবস্থায় নিয়ে আসলা। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখন যে স্প্রিংটার অবস্থাটা হয়েছে সেটা আসলে কি স্প্রিংটা প্রসারণ করছো, কিন্তু এই প্রসারণটা কি স্প্রিংটার মধ্যে আপনা আপনি হবে কখনো? তার মধ্যে কখনোই আপনা আপনি হবে না। কি করছো তুমি ভাইয়া, এই যে বস্তুটা ছিল এই বস্তুটার বাইরে তুমি একটা এক্সটার্নাল বল প্রয়োগ করছো, এফ এক্সটার্নাল, যেটা হচ্ছে কি বাহ্যিক বল। যে বাহ্যিক বলটা প্রয়োগ করার কারণে আমার স্প্রিংটা যে পজিশনে ছিল, আগে ধরো ভাইয়া ধরতেছি স্প্রিংটার প্রাথমিক অবস্থা ছিল এখানে, এটাকে প্রকাশ করতেছি এক্স ইনিশিয়াল দ্বারা, প্রাথমিক অবস্থান। দেখো তো ভাইয়া, বস্তুটার শেষ মাথা থেকে কিন্তু আমি দাগটা দিছি, তাহলে এখানেও বস্তুটা শেষ মাথায় গিয়ে দাগটা দিব, এটা কি ধরো এক্স ফাইনাল। অর্থাৎ এই যে আমি বাহ্যিক পরিমাণ বলটা প্রয়োগ করলাম, এফ এক্সটার্নাল বাহ্যিক বল প্রয়োগ করলাম, এটা কি দ্বারা প্রয়োগ করছি? ধরো আমি হাত দ্বারা প্রয়োগ করছি বাহ্যিক বলটা। প্রয়োগ করার কারণে দেখো স্প্রিংটা এক্স ইনিশিয়াল থেকে, মানে ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল অবস্থায় গেছে। তাহলে তাদের মধ্যে সরণ কতটুকু? ধর আমি ধরতেছি এক্স পরিমাণ সরণ করছে ভাইয়া, ইনিশিয়াল থেকে যখন ফাইনালে গেছো তখন এক্স পরিমাণ সরণ করছে। এবার একটু বাস্তবিক লাইফের সাথে মিলাও ভাইয়া, তুমি যত বেশি বাহ্যিক বলটা প্রয়োগ করবা, এই স্প্রিংটা কি ভাইয়া তত বেশি যে চওড়া হবে, মানে কি তত বেশি সরণ করবে স্প্রিং এর মধ্যে। তাহলে কি ভাইয়া একটা কথা বলতে পারি, তোমরা খেয়াল করে দেখবে কোন একটা স্প্রিং কে যত বেশি টাইনা ধরবা, এই স্প্রিং তত ভিতরে ফিরে আসার চেষ্টা করে, ঠিক না? আমি আবারও বলি, দেখো কোন একটা স্প্রিং কে যত বেশি ভাইয়া টাইনা ধরার চেষ্টা করবা বাইরের দিকে, ওই স্প্রিং তত বেশি দেখবা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে এরকম যদি হয়, তাহলে কি ভাইয়া বলতে পারি যখন আমি এফ এক্সটার্নাল বলটা বাইরের দিকে প্রয়োগ করলাম, তখন ভাইয়ার এই স্প্রিং এর ভিতরের দিকে ভাইয়ার একটা বল তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে কি স্প্রিং ফোর্স। এস এ স্প্রিং, এফ হচ্ছে স্প্রিং ফোর্স, যার নাম হচ্ছে বাংলায় লিখে দিচ্ছি ভাইয়া, যার নাম হচ্ছে স্প্রিং বল, বাধাদানকারী বল, প্রত্যয়নী বল, উদ্বোধ বল। এই চারটা বল একই নাম কিন্তু ভাইয়া, আমি জাস্ট তোমাদের মেডিকেলের জন্য লিখে দিচ্ছি ভাইয়া, যাতে মেডিকেলের সমস্যা না হয়। তাহলে এই যে কোন একটা স্প্রিং এ যখনই তুমি বাহ্যিক বলটা প্রয়োগ করছো, তখনই ওই স্প্রিংটার মধ্যে ভিতরের দিকে ভাইয়ার এই বলটা তৈরি হয়েছে, সেটা কত? এফ ইস ইকুয়াল টু, সরি, ভিতরের দিকে এই স্প্রিং বলটা তৈরি হয়েছে এফ এস। এখন একটা জিনিস খেয়াল করলে বুঝবা ভাইয়া, যদি বাহ্যিক বলটা আমরা তৈরি না না দিতাম এখানে, তাহলে স্প্রিং এর মধ্যে কখনোই কিন্তু স্প্রিং বলটা তৈরি হইতো না। অর্থাৎ একটা শর্টকাট কথা বা একটা ইজি কথা হচ্ছে কি, স্প্রিং কে যখনই তুমি তার সাম্যাবস্থা থেকে প্রসারিত করবা, তখনই স্প্রিং এর ভিতরের মধ্যে একটা স্প্রিং বল ক্রিয়েট হবে, যেই বলের কারণে তুমি যদি এক্স ফাইনাল অবস্থান থেকে স্প্রিংটাকে ছেড়ে দাও, তাহলে এটা পুনরায় কি হবে? আগের জায়গায় ফিরে চলে আসবে। তাহলে এই সেই স্প্রিং বল,
যে স্প্রিং বলের কারণে যে তোমাদের যে মেয়েদের মাথার ব্যান্ডের ক্লিপ গুলো ইউজ করো চুল বাঁধার জন্য, তোমরা দেখবা যে চুলের ব্যান্ডে চাপ দিয়ে ধরলে ব্যান্ডটা হা করে, আর যখন ছেড়ে দাও তখন আগের জায়গায় চলে যায়। তাহলে আগের জায়গায় চলে যাওয়ার পিছনে কারণটা কি? আগের জায়গায় চলে যাওয়ার পিছনে এই সেই এফএস, যেটার কারণে চলে যাচ্ছে। তাহলে দেখো তো ভাই একটা জিনিস, এখানে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বলের মান। কি কি পরিবর্তন হচ্ছে? এই যে তুমি কি দেখো, স্প্রিং বলটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট দিচ্ছ না, এই বাহ্যিক বলটা একবার অল্প একবার বেশি। তোমার মূল উদ্দেশ্য কি? তোমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি সরণ প্রসারিত করতে পারলেই হয়। তাইলে আমি পুরো জিনিসটাকে একটা সারমর্ম করে দিচ্ছি। পরে যে আসছে একটু দেখো একটু ভাইয়া, একটা স্প্রিং সাম্যাবস্থায় ছিল, তুমি যখন স্প্রিংটাকে বাহ্যিক বল প্রয়োগ করছো হাত দ্বারা, তখন স্প্রিংটা জাস্ট এই অবস্থা থেকে প্রসারিত হয়ে এই অবস্থা থেকে এই অবস্থায় আসছে। তাহলে প্রাথমিক অবস্থাটাকে ভাইয়া এক্স ইনিশিয়াল বলছি, শেষ অবস্থাটাকে এক্স ফাইনাল বলছি। তাহলে তাদের মধ্যবর্তী সরণ কত, এটাকে এক্স দ্বারা প্রকাশ করছি। তাহলে যখনই তুমি স্প্রিংকে বাইরের দিকে প্রসারণ ঘটাবে, এক কথায় বলে দিই, স্প্রিং তখন ভিতরের দিকে একটা বল তৈরি হবে, যে বলের কারণে স্প্রিংটা পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসবে। এটা নামই হচ্ছে স্প্রিং বল। তাহলে এবার ইকুয়েশনটা লিখবো, একটু দেখো ইকুয়েশনটা কি দাঁড়াবে ভাইয়া। তোমাকে যদি প্রথমে আমি সবার আগে বলি এফ এক্সটার্নাল, এটা ছিল বাহ্যিক বল। যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করবা তত বেশি কি ভাইয়াদের সরণ ঘটবে। অর্থাৎ আমি কি এখান থেকে বলতে পারি এফ এক্সটার্নাল, বাহ্যিক বলটা যত বেশি দিব স্প্রিংটাকে তুমি তত বেশি প্রসারিত করতে পারবা। তাহলে এফ এক্সটার্নাল আর সরণ কি পরস্পর সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এক্সটার্নাল ইকুয়াল টু, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি আসবে? একটা ধ্রুবক চিহ্ন। তাহলে সেটা হচ্ছে কত? কে এক্স। তাহলে এটাই হচ্ছে ভাইয়াদের কি? কে মানে হচ্ছে ভাইয়াদের সেই স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে এফ এক্স ইকুয়াল টু কত? কে এক্স। তাহলে এখান দেখো, এখান থেকে কে ইকুয়াল টু কত আসবে ভাইয়াদের? এফ বাই এক্স। এফ এক্সটার্নাল আর লিখতেছি না, তবু লিখে দিচ্ছি। দেখো তো এফ এর একক কত? নিউটন। আর দূরত্বের একক কত ভাইয়া? মিটার। তাহলে নিউটন পার মিটার, এটা কিসের একক? এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। ঠিক আছে। তাহলে এতক্ষণ ধরে যে রাশিমালাটা ভাইয়া দেখলাম, সেটা হচ্ছে আমরা বাহ্যিক বলের জন্য দেখলাম। এবার একটু স্প্রিং বলটার দিকে তাকাও। এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসের দিকে একদম ভাইয়া পড়াইছিলাম, আমি একটু মনে করাই দিই, যে কোনো একটা বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করবা, সরণ যদি একই দিকে ঘটে, তাহলে সেটাকে বলা হয় কি? ধনাত্মক কাজ। আজকে নেট তো খুবই ভালো আছে, দেখে আশ্চর্য লাগতেছে। আর অন্য আরেকটা কি বলছিলাম, কোন বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করবা, সরণ তার উল্টা দিকে ঘটলে এটা হচ্ছে কি কাজ ছিল? এটা ছিল ভাইয়াদের ঋণাত্মক কাজ। এটা ছিল ক্লাসের ফার্স্ট ক্লাসের একদম থিওরি। তাহলে এখানে দেখো তো, এখানে ভাইয়াদের টোটাল বল লাগছে কয়টা স্প্রিংটাকে প্রসারিত করতে গেলে? একটা হচ্ছে তুমি বাহ্যিক বল প্রয়োগ করছো স্প্রিংটাকে প্রসারণ করার জন্য, কিন্তু যখনই তুমি স্প্রিংটাকে প্রসারণ করার জন্য বাহ্যিক বল প্রয়োগ করলা, দেখো তো ভাইয়া সাথে সাথে কি স্প্রিং এর ভিতরের দিকে আরেকটা বল তৈরি হয়েছে না? তাহলে কি আমি একটা কথা বলতে পারি? দেখো তো, প্রথমে এটার ভিতরেরটা বাদ দাও, তুমি বাহ্যিক বল প্রয়োগ করছো, প্রয়োগ করার কারণে স্প্রিংটা সরণ করছে, তাহলে নিশ্চয়ই তোমার বাহ্যিক বল দ্বারা একটা কৃত কাজ হবে। এটা প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? তুমি এই বলটা বাদ দাও ভাইয়া, যখন তুমি এই বলটাকে অফ করে দিবা, মানে তুমি বাহ্যিক বলটা হাত থেকে ছেড়ে দিবা স্প্রিংটাকে, তখন স্প্রিংটা কোন বলের কারণে ভিতরের দিকে চলে আসবে? এফএস এর কারণে। তাহলে কি এখন আমি বলতে পারি এফএস কাজ করতেছে ভিতরের দিকে, আর তুমি সরণ ঘটাচ্ছ বাইরের দিকে। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা কি হবে ভাইয়া? ঋণাত্মক। আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা কি হবে? ধনাত্মক। আমি তোমাদেরকে সিরিয়ালে আস্তে আস্তে ভাই এগুলো ব্যাখ্যা দিব, তোমাদের স্টেপ গুলা খেয়াল করো। এখন সবার আগে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, যত বেশি প্রসারণ করবা, এই যে এক্স এর মানটা যত বেশি প্রসারণ করবা, তত বেশি কি হবে? ভিতরের দিকে স্প্রিং ধ্রুবকটা তৈরি হবে, এফএস সমানুপাতিক এক্স। কিন্তু এখানে একটা কথা আছে ভাইকে বলতো, এফএস আর এক্স এই দুইটা ডিরেকশন কি সেম? একটা আরেকটা তো উল্টা ভাইয়া। তাহলে সামনে একটা কি দিতে হবে? মাইনাস। তাহলে বল সরণের সমানুপাতিক, কিন্তু কি বিপরীতমুখী। তাহলে এখান থেকে সেম আগের মতো লেখা যায়, এফএস ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠে দিলে কি আসবে? একটা স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে কত? স্প্রিং ধ্রুবক। তাহলে এফএস ইকুয়াল টু কত ভাইয়া? মাইনাস কে এক্স। তাহলে একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজের সূত্র, এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র। ঠিক আছে। এখন এখানে কিছু কন্ডিশন ভাই, অনেকগুলো ব্যাখ্যা দিব, একটু দেখো লক্ষ্য করে। যদি এই কে এর মানটাকে ধরো ভাই, এখান থেকে লিখতেছি কে ইকুয়াল টু কত? এফ এস বাই এক্স। মাইনাসটা তো ডিরেকশন প্রকাশ করতেছে, দিক, একটা আরেকটার উল্টা দিক। কিন্তু ভাইয়া জাস্ট লিখলাম কে ইকুয়াল টু এফ এস বাই এক্স, মাইনাস রাখলে রাখতে পারো, না রাখলে সমস্যা নাই। ভাই একটা জিনিস বলো তো, যদি এক্স ইকুয়াল টু 1 মিটার হয়, ধরো এক্স ইকুয়াল টু 1 মিটার মানে একক পরিমাণ সরণ ঘটাইছো, 1 মিটার পরিমাণ সরণ ঘটাইছো, তাহলে এখানে কে ইকুয়াল টু কত আসবে? কে ইকুয়াল টু কত আসবে? এফ এস আসবে না ভাইয়া? তাহলে কে ইকুয়াল টু যদি এফ এস আসে, তাহলে কে তো ছিল স্প্রিং ধ্রুবক, আর এফ এস তো ছিল স্প্রিং বল।
তাহলে দেখো তো আমরা এখান থেকে একটা স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা লিখবো ভাই। এখন না বুঝলে ভাইয়ারে বলবো, আমি এখন স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা লিখবো। দেখো ভাই, এটা কি দেখা যাচ্ছে ক্যামেরাতে, মোবাইলে পুরো খাতা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, দেখো তাহলে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা কি লিখবো? কোনো একটা স্প্রিং কে, আমি লিখতে চাচ্ছি না ভাইয়া, লিখতে বিরক্ত লাগতেছে, তোমরা একটু লেখা নিয়ে কষ্ট করে ভাইয়া রেকর্ডটা শুনতে শুনতে যখন শোনো বা এখন যদি লিখতে মন চায় লেখো। কোন একটা স্প্রিং কে একক পরিমাণ প্রসারিত করলে তার মধ্যে যেই পরিমাণ প্রত্যয়নী বল তৈরি হয়, দেখো আমি আবারও বলি, কোন একটা স্প্রিং কে একক পরিমাণ প্রসারিত করলে তার মধ্যে যেই পরিমাণ স্প্রিং বল তৈরি হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিই, কোন একটা স্প্রিং কে একক পরিমাণ প্রসারিত করলে তার মধ্যে যেই পরিমাণ স্প্রিং বল বা স্প্রিং বল উদ্ভূত হয় বা তৈরি হয় বা বাধাদানকারী বল তৈরি হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলা হয়। তাহলে এখান থেকে কষ্ট করে একটু তোমরা সবাই স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা লিখে নিও ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন আসো ভাইয়া, আমরা এখন কাজ দেখবো। হেডলাইন কিন্তু দেখো এখানে এটাই ছিল, স্প্রিং প্রসারণে কৃত কাজ। তাহলে ভাইয়াদের এখানে কয়টা কাজ হয়েছে তোমাদের বলতে পারবো ভাইকে কেউ একজন? কয়টা কাজ হবে এখানে? দুইটা না? একটা কি ভাইয়া? একটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, আর একটা কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, কারণ এখানে বল কাজ করছে দুইটা ভাইয়াদের। তাহলে এখন দেখো, সবার আগে ভাইয়াদের দেখাবো সেটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তাহলে হেডলাইনটা চেঞ্জ করতেছি ভাইয়া, এখন মেইন হেডলাইন কিন্তু ওইটা, এগুলো হচ্ছে সাব হেডলাইন। এখন হচ্ছে ভাইয়াদের বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, মানে আমি বাহ্যিক বল দ্বারা কি পরিমাণ কাজ করতেছি সেটা ভাই এখন একটু দেখাবো তোমাদেরকে। ধরো চিত্রটা একদম শর্টকাটে একই, নাহলে ভাই একটু বুঝাইতে সমস্যা হবে। এটা ছিল আমাদের স্প্রিংটা, আর স্প্রিংটাকে তুমি এখান থেকে প্রসারিত করে তুমি স্প্রিংটাকে এখানে নিয়ে আসছো। তাহলে আমরা বলছিলাম কি এটা হচ্ছে ভাইদের এই এক্স ইনিশিয়াল অবস্থান, এটা হচ্ছে ভাইদের এক্স ফাইনাল অবস্থান। তাহলে মাঝখানে এই গ্যাপটার নাম কি দিয়েছিলাম? এক্স পরিমাণ প্রসারণ করছে। আর এক্স পরিমাণ প্রসারণের পিছনে দায়ী ছিল কে? এফ এক্সটার্নাল বা বাহ্যিক বল। তাহলে আমি একটা একদম সিম্পলি বলি ভাইয়া, বাহ্যিক বল প্রয়োগ করছো, স্প্রিংটার এক্স পরিমাণ সরণ করছে, তাহলে নিশ্চয়ই ভাইয়ের বাহ্যিক বল দ্বারা কাজ হয়েছে। এটাই হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য, আমরা বাহ্যিক বল দ্বারা কত কাজ হয়েছে সেটা বের করব। সবার আগে, কারণ কি একটু আগে আর আগের পেজে পড়ে আসছিলাম মনে আছে, বাহ্যিক বল তুমি যেটা প্রয়োগ করছিলা এফ এক্সটার্নাল, সেটা দ্বারা বলটা কত ছিল? এফ এক্স ইকুয়াল টু কত? কে এক্স ছিল না ভাইয়া? দেখো তো, এই যে এখানে লিখে আসছিলাম এফ এক্সটার্নাল ইকুয়াল টু কত? কে এক্স। আমরা এখন বাহ্যিক বল নিয়ে করবো, স্প্রিং বল তো পরে ভাইয়া, আমরা আগে বাহ্যিক বলটা পড়ে নেই তারপরে স্প্রিং বল। তাহলে এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল, ভাইয়া দেখো স্প্রিংটা কতটুকু সরণ ঘটাচ্ছে? এক্স পরিমাণ। তাহলে আমি যদি এখানে ক্যালকুলাসের ইউজ করতে চাই তাহলে ভাইয়া কি করতে পারি? এখান থেকে খুব ছোট একটা পার্ট কেটে নাও, তাহলে সেটা কত হবে? ডি এক্স পরিমাণ পার্ট কেটে নিলাম। তোমরা কি ভাইয়ার কথা বুঝছো এখানে কি বলছি? তাহলে ডিএক্স পরিমাণ সরণ ঘটানোর জন্য যে কাজটা হবে সেটাও কি ভাইয়াদের খুব ক্ষুদ্র হবে না? সেটাকেও লিখলাম কত? ডি ডাব্লিউ। তাহলে আমরা তো সবাই জানি এফ এক্সটার্নাল ইকুয়াল টু কত? কে এক্স। এটাকে এক নম্বর সমীকরণ রেখে রেখে দাও। তাহলে এই যে এখানে তাকাও, এখন অতি ক্ষুদ্র প্রসারণে কৃত কাজ কত আমরা এখান থেকে লিখতে পারি? আমরা জানি ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স। কি বল দ্বারা কৃত কাজ? জাস্ট বাহ্যিক, এখানে লিখে দিলাম নিচে এফ এক্সটার্নাল। তাহলে দেখো খুব ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটানোর জন্য যে কাজটা হয়েছে সেটাও খুব ক্ষুদ্র হয়েছে, ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়? এফ এক্সটার্নাল এর মানটা কত? উপর থেকে দেখো তো ভাইয়া, কে এক্স ডিএক্স নাকি? এখন আমাকে যদি এই ডিডব্লিউ থেকে টোটাল কাজ বের করতে হয় ডব্লিউ, তাহলে কি করতে হবে? এরকম যতগুলো ছোট ছোট কাজ আছে ডিডব্লিউ, এগুলাকে যোগ করে দিতে হবে। তাহলে উভয় পক্ষে ভাই কি করলাম? ইন্টিগ্রেশন নিয়ে আসলাম। কিন্তু তুমি কোথায় থেকে যোগ করা শুরু করবা, কোথায় গিয়ে শেষ করবা সেটা একটু উল্লেখ করে দিতে হবে না? তাহলে দেখো তো কি করতে পারি, আমি এক্স ইনিশিয়াল থেকে শুরু করে এক্স ফাইনাল পর্যন্ত যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের মধ্যে যতগুলা সরণ আছে ডিএক্স সবগুলোর জন্য কি যোগ করে দিব। তাহলে দেখো কার সাপেক্ষে করতে বলছে ইন্টিগ্রেশনটা? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স ছাড়া বাকি কে কনস্ট্যান্ট থেকে বাইরে চলে গেল, তাহলে থাকে কি? ইন্টিগ্রেশন অফ এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল এক্স ডিএক্স। তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা সবাই জানি ভাইয়া, এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট আপারে, লোয়ার লিমিট লোয়ারে। তাহলে দেখো তো, আমি যদি এখন বসাই ভাই, এখানে কে জায়গায় কে থাকলো, 2 টাকে বাইরে নিয়ে আসছে, তাহলে কত? এটা কে বাই 2 ইন্টু, তাহলে এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসালে কত আসবে? এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ
কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এটাই দেখো ভাইয়াদের স্প্রিং বাহ্যিক বল দ্বারা কৃতকাজের রাশিমালা ভাইদের চলে আসছে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। আচ্ছা, এটা তো হচ্ছে একটা ব্রড ব্যান্ড রাশিমালা ভাইয়া, যে এক্স ইনিশিয়াল হচ্ছে প্রাথমিক অবস্থান আর এক্স ফাইনাল হচ্ছে শেষ অবস্থান। অর্থাৎ আমি যদি প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থানে যাই তাহলে টোটাল এই পরিমাণ কৃতকাজটা আমার একটা স্প্রিং এর মধ্যে ঘটে নাকি। কিন্তু ভাইয়ার কথা যেটা সেটা হচ্ছে আমি যে এতক্ষণ ধরে বলে আসতেছিলাম যে বাহ্যিক বল দ্বারা, এই যে বাহ্যিক বল দ্বারা যে কৃতকাজটা আমরা ঘটাইলাম সেটা কি হবে, ধনাত্মক হবে ভাইয়া বলছিলাম। তাহলে সবাই একটু চিত্রটার দিকে পয়েন্ট আউট করো ভাইয়া, চিত্রটা একটু বলতেছি। চিত্রটা হচ্ছে তুমি যখন এক্স ইনিশিয়াল অবস্থায় ছিলা, একদম প্রাথমিক অবস্থায় যখন ছিলা, তখন দেখো স্প্রিংটার মধ্যে কোনো ধরনের প্রসারণ বা সংকোচন বা কিছু ছিল, কিছু ছিল না। অর্থাৎ এক্স ইনিশিয়াল অবস্থায় স্প্রিং এর মধ্যে কোনো ধরনের প্রসারণ ছিল না, তাহলে কত, সে জিরো ছিল, সাম্য অবস্থায় ছিল। কিন্তু তুমি যখন এক্স ফাইনাল অবস্থায় আসলা তাহলে তোমার মাঝখানে কতটুকু সরণ ঘটে গেছে, যখন ফাইনালে আসছো এক্স পরিমাণ। তাহলে কি ভাইয়া বলতে পারি যে এক্স ফাইনাল হচ্ছে আসলে কি এক্স পরিমাণ সরণ ঘটছে যখন, তখন এক্স ফাইনাল ইকুয়াল টু এক্স। তাহলে এই মানটা নিয়ে একটু বসাও ভাইয়া, দেখো তো কি আসবে। ডব্লিউ ইকুয়াল টু হাফ এক্স ফাইনালের জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়ালের জায়গায় কত বসাবো, জিরো। তাহলে কি থাকবে, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো ভাইয়াদের চলে আসছে বাহ্যিক বল দ্বারা কৃতকাজের রাশিমালা আসলে কি ধনাত্মক আসছে না ভাইয়া, দেখো তো এটা কিন্তু পজিটিভ আসছে ভাইয়াদের। তো মনে রাখবো ভাইয়াদের পরীক্ষায় বেশিরভাগ সময় আমাদের এই সূত্রটা দিয়ে কাজে লাগাইতে হয়, কিন্তু মাঝে মধ্যে ভাইয়াদেরকে এই সূত্রটা মনে রাখতে হয় আর কি। তো তোমাদের একটা সুবিধা কি, তোমরা এই হাফ এফ কে এক্স সহজ, এটাকে শুধু মনে রাখবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এতটুকুই। তোমাদের দনোজনের ক্লিয়ার হয়েছে ভাইয়ের কথাটা যা যা বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম যে বাহ্যিক বল দ্বারা কৃতকাজটা দেখো ভাইয়াদের ধনাত্মক আসছে। তাহলে আমাদের বাকি আছে কে, আর আমাদের বাকি আছে কি স্প্রিং শ্যাফট, বাকি আছে স্প্রিং বল। তাহলে চলো এখন ভাই আমরা স্প্রিং বল দ্বারা কৃতকাজটা দেখবো। আমি হয়তো জানি যে তোমাদের হয়তো অনলাইনে ক্লাস করতে ভালো লাগে না ভাইয়া, অথবা বোরিংনেস কাজ করে, বা ল্যাপটপ বা মোবাইলের দিকে তাকাই থাকতে আর ভালো লাগতেছে না, কারণ ভাইয়াও তো অনলাইনে ক্লাস করি আমি জানি। কিন্তু আমরা এমন একটা সিচুয়েশনে পড়ছি ভাইয়া এখন, যে আমাদের হাতে অন্য কোনো অপশন নাই। ধরো তোমাদের বলতে পারো ভাইয়া ক্লাস খুললেই পড়া যাইতো, কিন্তু তোমরা তো অলরেডি অনেক পিছিয়ে আছো ভাইয়া, পঞ্চম চ্যাপ্টার পড়তেছো। এগুলো শেষ করতে না পারলে, এমনি এমনি যদি আমরা শেষ করতে না পারি অনলাইন ক্লাস দিয়ে, তাহলে এগুলোর জন্য তোমরা আরো ল্যাকিংসে পড়ে যাওয়া। অর্থাৎ কষ্ট করে হলেও যদি ল্যাপটপের সামনে বসে থাকো, মোবাইলের সামনে বসে থাকো, এগুলা এখন না দেখেন, এখন যদি জিমেইয়া ক্লাস করেন, রাতের বেলা মাগরিবের পরে ভাইয়ার রেকর্ডটাকে আবার দেখে খাতায় তুইলে আবার অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলাই। দেখো তাহলে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ। স্প্রিং বল দ্বারা কৃতকাজের রাশিমালা দেখাবো। তাহলে স্প্রিং বলটা দেখো তো কি দেখছিলাম ভাই, যদি বলি স্প্রিংটা ছিল এখানে, স্প্রিংটা চলে গেছে ধরো এখান থেকে এখানে, তাহলে এটা ছিল ভাইদের কি ইনিশিয়াল অবস্থান, এটা ছিল কি ফাইনাল অবস্থান। মাঝখানের প্রসারণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এক্স। তাহলে তখন স্প্রিং এর ভিতরের দিকে কে তৈরি হয়েছিল, স্প্রিং বল এফ এস। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই স্প্রিং বল দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে আমরা এখন সেটা বের করবো। তোমরা একজন একটু ভাইকে বলো তো, একটু আগে বলে আসছিলাম স্প্রিং বল দ্বারা কৃত কাজটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ঋণাত্মক। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাইয়া এফ এস ইকুয়াল টু কত, মাইনাস কে এক্স। এটা একটু আগে পড়ে আসছে, এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে খুব সেম আগের মতো একই কথা ভাইয়া, খুব ক্ষুদ্র অংশ কেটে নিছি রিডেক্স, কিন্তু কাজ কত হবে, ডিডব্লিউ। তাহলে আমরা এখান থেকে আবার লিখি, দেখো আমরা জানি এফ এস ইকুয়াল টু, সরি, ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স। তাহলে এবার এফ এর নিচে কত ছোট করে লিখবো, এবার এফ এস লিখবো, কারণ এবার স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে একটা কাজ করি ভাইয়া, টোটাল কাজ যদি বের করতে হয় তাহলে কি করব, ছোট ছোট কাজগুলোকে যোগ করব, এখানে ছোট ছোট কাজগুলোকে যোগ করে দিব। থেকে যোগ করা শুরু করব, ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত, এই পয়েন্টগুলোর ভিতরে যতগুলো আছে সবগুলা। তাহলে এখন দেখো এই লিমিটের এফ এস এর মানটা 1 নম্বর সমীকরণ থেকে কি করে আসছিলাম, মাইনাস কে এক্স। তাহলে এটা কাজ করি ভাই, আইনে এখানে বসাই দিই, দেখো তো কি থাকবে, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, এফ এস এর মানটা হচ্ছে কত, মাইনাস কে এক্স, এটা হচ্ছে কত ভাইয়া, ডিএক্স। তাহলে এখান থেকে লিখলাম। তাহলে আবারও পুনরায় দেখো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে বলছে, তাহলে মাইনাস কে কি করলাম, বাইরে নিয়ে গেলাম। তাহলে শুধু এক্স কে ইন্টিগ্রেশন করলে কত থাকবে, এক্স স্কোয়ার বাই 2
আপার লিমিট আপারে, লোয়ার লিমিট লোয়ারে। তাহলে দেখো তো তোমাদের কাছে মনে হইতে পারে ভাই আগেরটাই তো আসছে, কিন্তু দেখো সামনে একটা মাইনাস আছে, তাহলে এবার একটা কাজ করতে হবে, কে বাই টু কে সামনে নিলাম, এক্স ফাইনাল স্কোয়ার বসালাম, এক্স ইনিশিয়াল স্কোয়ার বসালাম। তাহলে এবার গুণ করে দাও, ভিতরে দেখো তো কি আসবে, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার। তাহলে দেখো ভাইয়াদের চলে আসছে কিন্তু বাহ্যিক বল দ্বারা, সরি স্প্রিং বল দ্বারা কৃতকাজের রাশিমালা। তাহলে আগেরটার সাথে এটা তফাৎটা কি কেউ বলতে পারবো ভাইয়া? কি আগে ছিল ফাইনাল সামনে, ইনিশিয়াল পরে, আর এখন হচ্ছে কি জাস্ট ভাইয়া ইনিশিয়াল আগে ফাইনাল পরে। কিন্তু তুমি তো এটা দেখে বুঝতে পারতেছো না যে স্প্রিং বল দ্বারা কৃতকাজ নেগেটিভ হবে না পজিটিভ হবে। চলো ভাই এটা একটু দেখাই দিই আগের মতো সেম। ওই যে স্প্রিং এর আগের চিত্রটা ভাইয়া যখন এক্স ইনিশিয়াল অবস্থায় ছিল, তখন তো তার মধ্যে কোনো ধরনের সরণ ঘটে নাই। তাহলে ইনিশিয়াল অবস্থায় এক্স এর মান কত? এক্স এর মান 0, আর এক্স ফাইনাল এর মান কত ভাইয়া? এক্স পরিমাণ সরণ করছে। তাহলে এটা যদি নিয়ে আমি এই সমীকরণটার মধ্যে বসাই, দেখো তো কি আসবে, হাফ কে, প্রথমটা তো 0 ভাইয়া, মাইনাস পরেরটা হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া স্প্রিং বল দ্বারা কৃতকাজের রাশিমালাটা কি আসছে? নেগেটিভ আসছে তো ভাইয়া, দেখো তো ডব্লিউ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ এখান থেকে এটাও একটা সূত্র, এটা একটা সূত্র, অপর পেজের এটাও একটা সূত্র ছিল ভাইয়া, ওইটা নিচেরটা একটা সূত্র ছিল হাফ কে এক্স স্কোয়ার। তাহলে তোমাদের কাজ কি, তোমাদের এখান থেকে পরীক্ষায় আসতে পারে দেখাও যে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ ধনাত্মক, অথবা স্প্রিং বল দ্বারা কৃতকাজ, বাহ্যিক বল দ্বারা কৃতকাজ ধনাত্মক, স্প্রিং বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক। এগুলো পরীক্ষা হয়তো মাঝে মধ্যে 2 মার্কসের জন্য চাইতে পারে। তোমরা সরাসরি এই সমীকরণ থেকে এখানে এনে দিবা, তাহলে দেখবা 2 মার্কস পেয়ে যাবো। কিন্তু আমরা এখন চলো ভাইয়া, এতক্ষণ ধরে প্রসারণ পড়লাম, তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো এই টপিকটার ক্ষেত্রে সংকোচন হইতে পারে। তাহলে এত বড় টপিক হবে না, সংকোচনের ক্ষেত্রে সূত্রটা সোজা ভাইয়া। তাহলে আমি ধরো একটা প্রথমে লিখি, জাস্ট সিম্পলি লিখি, দেখো সংকোচনে কৃতকাজ 2 লাইনে শেষ, এটা সংকোচনে কৃতকাজ। বাহ্যিক বল দ্বারা কৃতকাজটা কি শিখে আসছিলাম, হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার, বা এখানে লিখতেছি ডব্লিউ এক্সটার্নাল, এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃতকাজটা ছিল। আর স্প্রিং বল দ্বারা কৃতকাজটা কি ছিল, এটার উল্টাটা, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার, এটা ছিল কি স্প্রিং বল দ্বারা কৃতকাজটা। তাহলে এখন তোমাকে যদি ভাইয়া বলি যে স্প্রিং যখন প্রসারণ সংকোচন করবা ভাইয়া, দেখো এই স্প্রিংটাকে কিন্তু তুমি টাইনা এখন এই অবস্থায় নিয়ে রাখছো ভাইয়া, ঠিক আছে? তুমি যখন এটাকে টাইনা আবার সংকোচন করে এই অবস্থায় আনবা, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, ঘটনাটা কি করতেছে, এবার কিন্তু উল্টা, এই যে আমাদের এক্স ফাইনাল অবস্থানটা ছিল আমাদের চিত্রের মধ্যে, এবার কিন্তু ফাইনাল অবস্থায় স্প্রিংটা স্থির বা সাম্য অবস্থায় আছে। আমি আবারও বলি, তুমি যখন স্প্রিংটাকে টাইনা ফাইনাল অবস্থায় নিয়ে গেছো, তখন স্প্রিংটা কিন্তু এখানে সাম্য। ধরো আমি এখান থেকে, এখানে ছিল স্প্রিংটা, আমি টেনে স্প্রিংটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে এই ফাইনাল অবস্থায় কিন্তু ভাইয়ের জন্য স্প্রিংটা সাম্য অবস্থায় আছে এখানে। যখন এখান থেকে আবার বল প্রয়োগ করলে ভাইয়া টেনে ভিতরে ঢুকাবো, সংকোচন করাবো, তখন দেখো এক্স ফাইনাল থেকে, এক্স ফাইনাল মানে কি 0 পজিশন থেকে তুমি ভিতরের দিকে ঠেলে এটাকে এক্স ইনিশিয়াল মানে কত, এক্স পরিমাণ সরণ ঘটাবা ভিতরের দিকে। তাহলে দেখো তো আমি যদি এখানে মানটা বসাই 0 মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, তাহলে একটু খেয়াল করে দেখছো সংকোচনের ক্ষেত্রে আগের সূত্রটা একটু উল্টা হয়ে গেছে, হাফ কে এক্স স্কোয়ার। ভাইয়া বুঝছো? অনেকে আছে এটা বোঝে না। তাহলে এটার ক্ষেত্রে সেম, ইনিশিয়ালে যদি ভাইয়া এক্স বসাই, ফাইনালে যদি 0 বসাই, তাহলে কি আসবে, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো চলে আসছে ভাইয়াদের প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ। তাহলে চলো একটা গ্রাফ দেখাই তোমাদেরকে, এটা থেকে একটা গ্রাফ দেখাবো আর কি, ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো তো আমরা হাফের জায়গায় হাফ কে, এক্স কে ভাঙা লেখা যায় এক্স ইন্টু এক্স, দুইটা এক্স লিখলাম ভাইয়া এক্স কে ভাঙা। তাহলে এটা যদি লেখা যায়, দেখো তো এখান থেকে কি আসবে, হাফের জায়গায় হাফ, কে এক্স মানে কত, এফ, আর এক্স এর জায়গায় এক্স। তাহলে এবার গ্রাফটা একটু দেখি ভাইয়া, কি করলাম, ওয়াই এক্সিস এর মধ্যে ডব্লিউ রাখলাম, এক্স এক্সিস এর মধ্যে এক্স রাখলাম, অর্থাৎ সরণ বনাম কৃতকাজের গ্রাফ দেখবো। সেটা তোমরা এটা সবাই বলো ভাইয়াকে, ডব্লিউটাকে ভাইয়া রাখছি ওয়াই এক্সিসে, সরণকে রাখছি ভাইয়া এক্স এক্সিসে। তাহলে হাফ অফ এফ, এটা তো কনস্ট্যান্ট ভাইয়া, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে কত, ঢাল এম। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এম এক্স, এটা কি আসলে মূলবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ না? তাহলে দেখো তো ডব্লিউ বনাম এক্স এর গ্রাফটা কি আসবে, এটা গ্রাফ হচ্ছে জাস্ট একটা মূলবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, অর্থাৎ স্ট্রেট লাইন, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন আসবে এটা। ক্লিয়ার এতটুকু ভাইয়া? এতটুকু ক্লিয়ার হলে চলো এবার একটা অঙ্ক করি আমরা সবাই।
অঙ্ক করে হয়তো এটা ক্লাস শেষ করতে পারবো। প্রথম প্রবলেম, 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং কে 10 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ নির্ণয় করো। তাহলে তোমরা সবাই যারা যারা কোশ্চেনটা দেখতেছো ভাই একটু বলো তো ভাই, একে 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে 10 সেন্টিমিটার প্রসারিত করছে, তাইলে এটা কোন কেসের আওতায় পড়বে ভাইয়া? আমি কি বাহ্যিক বল লাগবে নাকি স্প্রিং বল লাগবে 10 সেন্টিমিটার প্রসারিত করতে? আমরা কোন কেসটার মধ্যে ফালাবো ভাইকে বলতে পারবা? বাহ্যিক বল। আচ্ছা, বাহ্যিক বল ভাইয়া। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, আমি যখন প্রসারিত করলাম তাহলে স্প্রিংটা দেখো, এখানে কিন্তু স্প্রিংটা নরমাল প্রথমে প্রাথমিক অবস্থায় ছিল, তাহলে স্প্রিংটার জন্য এক্স ইনিশিয়াল অবস্থান কত 0 সেন্টিমিটার, আর এক্স ফাইনাল অবস্থান কত 10 সেন্টিমিটার বা 0.01 সরি 0.1 মিটার। এটা ছিল ভাইয়াদের প্রাথমিক অবস্থান। আর স্প্রিং ধ্রুবকের মান কত 50 নিউটন পার মিটার। তাহলে আমরা জানি ভাইয়া, এখানে লিখে নিবা পরীক্ষার হলে, আমরা জানি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কত হাফ কে এক্স স্কয়ার। পুরোটা বসানোর দরকার নাই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এখান থেকে লিখতে পারি হাফের জায়গায় হাফ, কে জায়গায় 50, এক্স স্কয়ার জায়গায় তো 0.1 স্কয়ার। তাহলে এটা করার পর কত আসবে ভাইয়া 0.1 স্কয়ার ইন্টু 50 ভাগ 2। তাহলে এটা আসতেছে হচ্ছে ভাইয়া 0.25 জুল। তাহলে এই পরিমাণ কাজ করলে স্প্রিংটার কি হবে ভাইয়া? স্প্রিংটা ভাইয়াদের 10 সেন্টিমিটার প্রসারিত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল কথা ছিল আর কি এতক্ষণ ধরে। এখন ধরো তোমাকে যদি বলি ভাইয়া, চলো আরেকটা অঙ্ক করাই। প্রবলেম, আমার খাতা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, অঙ্কটা একটু বড় করে উঠাবো তো একটু সময় লাগবে। আচ্ছা, অঙ্কটা পরের পেজে উঠে দিলে তোমাদের পৃষ্ঠা উল্টে দেখাইতে হবে। প্রবলেম, 0.5 কেজি ভরের একটি খেলনা গাড়ির মধ্যে 20 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং কে 3 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তোমরা তো মনে দেখছো এই অঙ্কগুলা কই দেখছো ভাই একে বলো তো? ওই যে বাচ্চাদের খেলনা দেখছো না, ডোরেমনের পিছনে যে চাবি ঘুরাইয়া ঘুরাইয়া ভাই এক পর্যায়ে ছেড়ে দিলে ডোরেমন হাঁটতে থাকে, বা গাড়ির পিছনে দেখবা দড়ি থাকে, দড়ি টাইনা দড়িটা ছাড়লে কি হয় গাড়ি চলতে থাকে। এইটাই সেই অঙ্কটা ভাইয়া, জাস্ট বাস্তবিক লাইফের একটা ম্যাথ, খুব মজার একটা ম্যাথ। দেখো কি করতেছে আসলে। তাহলে 3 সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো, গাড়িটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে অগ্রসর হলে, প্রথম কোশ্চেন গাড়িটার সর্বোচ্চ বেগ কত হবে, এটা প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া কোথায় গিয়ে গাড়িটি সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে। আচ্ছা, কোশ্চেনটা একটু বুঝে বলি ভাইয়া, একটা আধা কেজি ভরের একটা খেলনা গাড়ি নিছো, নিয়ে দেখতে পারতেছো তার মধ্যে একটা 20 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে 3 সেন্টিমিটার সংকুচিত করছো গাড়ির ভিতরে। করে এটাকে গাড়িটাকে ছেড়ে দিছো। জিজ্ঞাসা করছে গাড়িটা যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে অগ্রসর হয় তাহলে গাড়িটার সর্বোচ্চ বেগ কত হবে এবং কোথায় গিয়ে গাড়িটি সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে। মানে যে তুমি যে ছাইড়া দেওয়ার পরে ভাইয়া কোথায় গিয়ে গাড়িটা ম্যাক্সিমাম বেগে পৌঁছাবে। ঠিক আছে,
তাহলে এখন সবাই একটু তাকাও ভাইয়া, প্রথম কোশ্চেনটা অ্যান্সার সলভ লেখাচ্ছি। আমরা সবাই কি কি দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখি। দেখো গাড়িটার ভর দেওয়া আছে কত, 0.5 কেজি। স্প্রিং দুর্বক দেওয়া আছে ভাইয়া 20 নিউটন পার মিটার। আর স্প্রিংটাকে সংকুচিত করছে কতটুকু, 3 সেন্টিমিটার বা 0.03 মিটার। এখন তোমরা তো সবাই একটা জিনিস জানো ভাইয়া, কোন একটা স্প্রিং কে ভাই এক একটা জিনিস বলো তো। ধরো আমি সাম্যাবস্থা থেকে এটাকে চেপে ধরলাম ভিতরের দিকে সাম্যাবস্থা থেকে, তাহলে চেপে ধরলে যখন স্প্রিংটাকে চাপা অবস্থা থেকে তুমি হাত সরাই নিবা, তখন দেখো স্প্রিংটাকে জোরে তার আগের অবস্থায় ফিরে চলে যাবে না? তাহলে কি মানে কি বললাম, যে স্প্রিংটার মধ্যে যে শক্তিটা আমি বাহ্যিক বল প্রয়োগ করে জমা করছিলাম, সেই শক্তিটা এখন গতিশক্তি আকারে বাইরের দিকে প্রসারিত হয়েছে। তাহলে কি ভাইয়া এখান থেকে একটা কথা বলতে পারি? দেখো তো, আমরা জানি এই কথাগুলা না জানলে কিন্তু পরীক্ষায় কখনো মাথার মধ্যে অ্যান্সার আসবে না। আমরা জানি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? এটা কিন্তু স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডব্লিউ ইকুয়াল টু কি শিখছিলাম, হাফ কে এক্স স্কয়ার। আবার সামনে মাইনাস বসে না, মাইনাস কিন্তু ডিরেকশন প্রকাশ করতেছে আমাদের। তাহলে হাফের জায়গায় হাফ, কে এর জায়গায় কত 20, এক্স এর জায়গায় কত 0.03, তার উপর স্কয়ার। দেখো তো এটা করার পর কত আসতেছে, 0.03 স্কয়ার ইন্টু 20 ভাগ 2। তাহলে এটা আসবে হচ্ছে ভাইয়া 9 ইন্টু 10 ইনভার্স 3 জুল। এটা হচ্ছে স্প্রিংটাকে সংকোচন করতে আমার বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। কিন্তু ভাইয়াকে একটা জিনিস বলতো ভাইয়া, বাহ্যিক বল দ্বারা যে আমি কৃত কাজটা করলাম, এটা স্প্রিং এর মধ্যে একটা শক্তি আকারে জমা হয়েছিল। যখনই তুমি হাতটাকে সরাই নিয়ে চলে আসলা বা তুমি যে গাড়ি থেকে সুতারাকে টানা অফ করে দিলা, তখন আমাদের এই শক্তিটা কিসে কনভার্ট হয়েছে গাড়ির মধ্যে? গাড়িটা যখন চলা শুরু করছে বলতে পারবা কিসে কনভার্ট হয়েছে ভাইয়া? গতিশক্তিতে কনভার্ট হয়েছে না? তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি যে অঙ্কটার মধ্যে কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তি। তাহলে দেখো তো কৃত কাজ কত, ডব্লিউ, গতিশক্তি কত, হাফ এম বি স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু কৃত কাজ কত, 9 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখান থেকে দেখো বি স্কয়ার চলে আসবে 2 ইন্টু 9 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই এম এর মান কত 0.5। তাহলে একটা কাজ করি, বি স্কয়ারের মানটা কত একটু বের করো ভাইয়া, 2 ইন্টু ডিভাইডেড বাই 0.05। এটা আসছে হচ্ছে ভাইয়া রুট ওভার অ্যান্সার করলে 0.189 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে গাড়িটা প্রায় 0.2 মিটার করে অগ্রসর হচ্ছে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার সর্বোচ্চ বেগ কত সেটা জেনে গেছি ভাইয়া। এখন আসো, কোথায় গিয়ে গাড়িটা এই যে সর্বোচ্চ বেগটা পাইছো, কোথায় গিয়ে এই গাড়িটা সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে আমরা এখন সেটা বের করবো। তাহলে একটু দেখো তো ভাইয়া কি হয়েছে, আমরা যখন এটা করতে যাই আমাদের গাড়ির মধ্যে দেওয়া আছে বেগটা এখন জানি 0.189 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। ত্বরণ দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেওয়া আছে, চাইছে কোথায় গিয়ে এসটা হবে। তাহলে আমাদের এখানে যে ভুলটা হয়, আমরা সূত্রটা পরীক্ষায় জানি ভাইয়া, সেটা কি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা জানি ঠিক না? কিন্তু আমাদের স্টুডেন্টদের যে ভুলটা হয় নর্মালি ভাইয়া, সেটা হচ্ছে আমরা কি করি, এই যে ভি স্কয়ারের মানটা শেষ বেগ, গাড়িটা একসময় গিয়ে থেমে যাবে 0, আদি বেগ বসাই দিয়ে এটা। কিন্তু তোমরা একটা জিনিস ভুলে গেছো ভাইয়া, কিন্তু বলি নাই যে গাড়িটা কোথায় গিয়ে থামবে। ভাইয়া বলছি গাড়িটা কোথায় গিয়ে সর্বোচ্চ বেগপ্রাপ্ত হবে। তাহলে দেখো স্থির অবস্থা থেকে রওনা হয়ে কোথায় গিয়ে এই বেগটা অর্জন করবে, ভাইয়া আসলে এটা বের করতে দিচ্ছি, ঠিক আছে? কোথায় গিয়ে এই বেগটা অর্জন করবে। তাহলে দেখো চলে আসছে। তাহলে এস ইকুয়াল টু কত, তাহলে বি স্কয়ার বাই 2a। তাহলে বি স্কয়ারের মান কত, বি স্কয়ার মান হচ্ছে 0.189, তার উপর স্কয়ার, স্কয়ারের মান তো আমরা ওই পেজে বের করে আসছিলাম নাকি না? তারপর স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু কত 10। তাহলে এটা করলে কত আসবে, তাহলে দেখো ভাইয়া 1.8 ইন্টু 10 ইনভার্স 3, অর্থাৎ 0.0018 মিটার দূরে গিয়ে এই বস্তুটা সর্বোচ্চ বেগপ্রাপ্ত হবে। তোমরা কি সবাই ক্লিয়ার ভাইয়া যে গাড়িটা সর্বোচ্চ বেগপ্রাপ্ত হবে এতটুকু গিয়ে? তোমাদের পরীক্ষা যদি এবার জানতে চায় যে গাড়িটা কোথায় গিয়ে থেমে যাবে, তাহলে কি করবা, এবার কিন্তু শেষ বেগ বসাবা 0, আর আদি বেগ বসাবা কি, যে এই বেগে রওনা হয়েছে গাড়িটা সেই বেগে, মানে এই যে এই এত বেগে তার সর্বোচ্চ বেগে রওনা হয়েছিল, এটা হচ্ছে তার সর্বোচ্চ বেগ। তাহলে তোমরা এখন ভাইকে বলা এতটুকু ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইলে আর সমস্যা না হইলে আজকে এই পর্যন্তই থাকবে। আজকে টোটাল লেকচারের উপরে কারো কোনো সমস্যা থাকলে ভাইকে কোশ্চেন করতে পারো, আমি খাতাটা খুলছি, একটু ভাইকে বলো তো কোথাও কোনো সমস্যা আছে কিনা। বুঝছো জেরিন?